আসসালামু আলাইকুম। হজ এজেন্সির কোনো এজেন্সিকে 3 জন অথবা 5 জন হজ ইচ্ছুক ব্যক্তিকে আপনি যোগাযোগ করে দেবেন। হজে যাওয়া পর্যন্ত সমস্ত কিছু তাদের হাতে হ্যান্ডওভার করা পর্যন্ত, হস্তান্তর হওয়া পর্যন্ত আপনি সাথে থাকবেন। 3 জন অথবা 5 জন এজেন্সি হিসাবে, তাহলে আপনার জন্য হজ ফ্রি হজ করবেন। 3 জন বা 5 জন খরিদ্দার হজযাত্রীকে আপনি যদি ম্যানেজ করে দিতে পারেন, তাহলে আপনার হজ ফ্রি। আপনি যেতে ইচ্ছা না করলে সমুদায় অর্থ আপনি পাবেন। আর হজে গেলে বিমান ভাড়া, থাকা, খাওয়া এবং ব্যবসাও ফ্রি। একজন 15 বার, 20 বার, 25 বার এই ফ্রি হজ করে এসেছেন, ব্যবসা করে এসেছেন। কি হিসাবে? মুআল্লেম হিসাবে। আমি যদি প্রশ্ন করি, কয়জন হাজির এগেনস্টে একজন মুআল্লেম? 15 জন, 20 জন, 30 জনও তো একজন মুআল্লেম পায় না। 50 জন, 100 জন একজন ডাক্তার পায় না হজযাত্রীরা। এদেশে শতাধিক হজ এজেন্সি আছে। এটা কি ধর্ম ব্যবসা? ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ হজ, তা নিয়ে কি নিকৃষ্ট এক ধরনের ব্যবসায় মেতে উঠেছে একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়। হয়তো এদের অজান্তেই আলেম ওলামাগণ, এরা বেশিরভাগই বড় বড় মসজিদের ইমাম, বক্তৃতা দিয়ে থাকেন, নিজেরা ভাইরাল হয়ে ওঠেন। উদ্দেশ্য এই হজ যাত্রীদের কালেকশনের মাধ্যমে একটা সিজনে লাখ লাখ টাকা আয় করা। এটা কি? এর বাংলা কি? যারা ম্যানেজ করে দেবে? দালাল। হয়তো অনেকে মনে কষ্ট পেতে পারেন, আমি ধর্ম নিয়ে কথা বললাম, ধর্ম ব্যবসায়ীদের নিয়ে কথা বললাম, কিন্তু পাই নাই। আজকে আমি কথা বলবো এই দালালি নিয়ে, দালাল সম্প্রদায়কে নিয়ে। দালালের লাইসেন্স বাংলাদেশ সংবিধানের কত ধারায় আপনি জানেন? জানেন না। যারা এই ধারার লাইসেন্স নিয়ে ব্যবসা করে থাকেন তারাও বলেন না। যেমন মোট কথা কি ধরা বলবো, এটা মক্কেল ধরে মক্কেলের হয়ে তার মাধ্যমে হয়ে কাজ করে দেওয়া, এটাই দালাল। যেমন উকিলরা করে, জমির ব্যবসা করে। এই হজ এজেন্সিগুলা, এদের যারা হজযাত্রীদের সংগ্রহ করে দেয়, এরা আর নিকৃষ্ট একটি সম্প্রদায় আছে প্রতিটা, এরাও এই একই ধারার লাইসেন্স নিয়ে এই ব্যবসা করে। এখন আমি দালালদের মূল ধারায় আসি। দালাল ধরতে যাচ্ছেন কোথায়? পাসপোর্ট অফিসে। দালাল ধরতে যাচ্ছেন ভূমি অফিসে। দালাল ধরতে যাচ্ছেন রেজিস্ট্রি অফিসে। দালাল ধরতে যাচ্ছেন সরকারি হাসপাতালগুলোর থেকে কারা রুগী প্রাইভেট হাসপাতালে নেয়। দালাল ধরতে যাচ্ছেন ডাক্তারদের কাছে যারা রুগী সংগ্রহ করে দেয়। বিভিন্ন জায়গায় দালালের অভিযান, দালাল ধরার অভিযান। এখন যারা ধরতে যাচ্ছে তারা কি? তারাও কি দালাল নয়? ওনারা কি ইচ্ছা করলে যাকে তাকে ধরতে পারে? ধরতে পারে না। কারণ উনরাও এক শ্রেণীর দালাল, অথচ এদের দালালি করার কথা ছিল না। ইনরা বিসিএস কর্মকর্তা। দালাল রোধের যে আইনগত ক্ষমতা তাদের হাতে ন্যস্ত, সেই ন্যস্ত তারা কি পালন করে? মোটা অঙ্কের টাকা দিয়ে ভালো ভালো জায়গায় পোস্টিং এবং সরকারের আজ্ঞাবহ হয়ে
ওই সরকারিতে থাকা একটি রাজনৈতিক দলের পুতুলে পরিণত হয়ে যায়। নিজের বিবেক, জ্ঞান, শ্রদ্ধা, শিক্ষা, পারিবারিক শিক্ষা সমস্ত কিছু বিসর্জন দিয়ে টাকার অর্থলোভী হয়ে চাকরির বেতনের ঊর্ধ্বে গিয়ে দালালে পরিণত হয়। এরা রাষ্ট্রের সাথে সরকারের হয়ে দালালি করে। রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় রাষ্ট্রের নাগরিকদের অর্থ লুণ্ঠন করে একটি রাজনৈতিক দলের হয়ে যখন ওই রাজনৈতিক দলটি সরকার গঠন করে, অর্থাৎ সরকার নিজেই রাষ্ট্রের একটি দালালে পরিণত হয়েছে। বিগত 15 বৎসরে আমরা যে বিভৎসতা দেখলাম, এর চিত্র কতটা ভয়াবহ হয়ে উঠেছে প্রতিটা স্তরে, প্রতিটা প্রশাসনে হোক, সরকারের অবকাঠামোগত স্থানীয় সরকারের মধ্যে হোক, সমস্ত জায়গায় দালালদের দৌরাত্ম্য এতটাই প্রসার যে, এতটাই শিকড়ে প্রথিত যে এদের উপড়ে ফেলতে আরও 15 বৎসর লেগে যাবে। কিন্তু এই 15 বৎসর কারা এই উৎপাটনের দায়িত্ব নেবে, কারা এই উৎপাটনের কাজটি করবে? যে শক্ত ভিত্তি দুর্নীতি, দালাল বৃত্তায়নের যে ভিত্তি স্থাপন করে গেছে, এটা ভাঙতে কতটা শক্তিশালী হাতের প্রয়োজন, কতটা হিম্মতালা, বুকের পাজরালা ব্যক্তি, সাহসী নেতৃত্বের প্রয়োজন। কিছুটা টের পেয়েছেন এই 2 মাসেই হয়তো আপনারা। এত স্বতঃস্ফূর্ত, এত আন্দোলন, এত রক্ত, এত লাশ, এত মিছিল, মিটিং, এত বিপ্লবীর স্লোগান যে দেশকে নাড়িয়ে দিয়ে একটি শক্তিশালী স্বৈরশাসককে উৎখাত করেছে, আজ 2 মাসে সেই শক্তির প্রদর্শনের রেশ মাত্র আমরা কি দেখতে পেয়েছি? সম্ভব হয়নি। অর্থাৎ যে শক্তির প্রয়োজন, যে শক্তিশালী মানুষের প্রয়োজন, যে শক্তিশালী মেধা, শক্তিশালী কলমের প্রয়োজন, সেখানে আমরা পৌঁছাতে ব্যর্থ হয়েছি। সংস্কারের নামে, কমিটি গঠনের নামে যে বিলম্বিত হচ্ছে, তারা কি করবে? আপনি নিজে যদি শক্তিশালী না হন, ওই সংস্কার করার কমিটি তারা কতখানি শক্তিশালী হবে? প্রথমেই ধরেই যে মুচড়ে ফেলার, যে থাবার চিহ্ন রাখার প্রয়োজন ছিল, প্রশাসন থেকে শুরু করে, সরকারি আমলা থেকে শুরু করে রাষ্ট্রীয় সিভিল সরকারের যে অবকাঠামো, কয়জন দৃষ্টির আড়ালে গিয়েছে? বাকিরা এখনো দিব্যি ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ছলনায়, বিভিন্নভাবে তারা বারবার উকি দিচ্ছে আমাদের সামনে আসার জন্য। কিন্তু তার প্রতিরোধ গড়ার যে নমনীয়তা, এটা সেই ভাগ্যাকাশের কালো মেঘের ছায়া ছাড়া লাল সূর্য, রক্তাক্ত সূর্য আমি এখনো দেখতে পাচ্ছি না। প্রশাসনের 75% সরকারের দালাল বৃত্তের মাঝে এখনও রয়ে গেছে। কজনকে সরাতে পেরেছেন, সরিয়েছেন? আপনারা বলবেন কম্বলের লোম বাঁচতে গেলে কম্বল থাকবে না। আমরা প্রয়োজন হয় জিরো থেকে আবার শুরু করতে হবে। জিরো থেকে, শূন্য থেকে, স্টার্টিং পয়েন্ট থেকে আমরা আবার স্টার্ট করব। কিন্তু ময়লা পানি দিয়ে পরিষ্কার কাপড় ধুতে চাইলে ওই পানির থেকেই ময়লায় আবার ওই পরিষ্কার কাপড়ে জড়াবে। আপনারা যেটা চাচ্ছেন সংস্কার করতে, আইন সংস্কারের আগে আইন প্রয়োগ হবে যেখানে,
সেখানেই সংস্কার প্রয়োজন, হাতটা সেখানেই দিতে হবে। ওই গুটিকয় অফিসে দালালদের দাবড়াইয়ে লাভ নাই। দালাল দাবড়াইতে হলে সরকারের ভিতরে হাত দিতে হবে। সরকারের ভিতরে কারা, রাজনীতিতে কারা, তাদের দেখতে হবে। দালালি রাজনীতি কমিটি, দালালি রাজনীতির নামে রাজনৈতিক দল কারা গঠন করেছে? আওয়ামী লীগ আমলে যারা লেজুর বৃত্তি দল গঠন করেছে, এই সম্প্রদায় পুরাগুলাই এক একটি দালাল চক্রের রাজনৈতিক দল। নূর থেকে শুরু করে, গামছা কাদের থেকে শুরু করে, বিএনএফ থেকে শুরু করে আরও অনেকগুলো আমি নাম জানি না, এ সমস্তই ছিল আওয়ামী লীগের হাতে গড়া দালাল চক্রের রাজনৈতিক দল। বেছে বেছে এই দালাল চক্রের রাজনৈতিক দলের হাত থেকে বাংলাদেশের রাহমুক্ত করতে হবে, না হলে এরা আবার সংঘবদ্ধ হবে। এদের আবার একজন স্বৈরা শাসক এদের হাত ধরেই গড়ে উঠবে এবং সেই স্বৈরা শাসক এদের কাঁধে ভর করে আবার বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে। অতএব অফিস আদালতের আগে আগে দালাল বৃত্তায়নের রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক দল হিসাবে হয় প্রতিষ্ঠিত করুন, না হয় বাংলার রাজনৈতিক অঙ্গন থেকে তাদেরকে বিলুপ্ত করুন। এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।